আমি এখন সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার সমাপনী বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা একাদশ সংসদের চতুর্দশ অধিবেশন 1 সেপ্টেম্বর শুরু হয়েছিল। আমাদের 7 কার্যদিবস চলেছে এবং এই সংসদ যথেষ্ট কার্যকর ছিল। এই অল্প সময়ে 18টা বিল এসেছে, তার মধ্যে আমরা এই সংসদে 8টি বিল পাশ হয়েছে, 9টি বিল পাশ হয়েছে, আর 9টা এখন পরীক্ষাধীন রয়েছে। মাননীয় স্পিকার, আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই স্বাধীনতা অর্জন করেছি। আমি আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। জাতীয় চার নেতা 23 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। 15ই আগস্ট আমি আমার মা, ভাই সহ যাদের হারিয়েছি তাদেরকে আমি স্মরণ করছি। 21শে আগস্ট গ্রেনেড হামলা আইভি রহমান সহ আমাদের 22 জন নেতাকর্মী যারা জীবন দিয়েছেন এবং জনগণের ভোট ও ভাতের অধিকার এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করতে যেয়ে যারা জীবন দিয়েছে তাদেরকে আমি স্মরণ করি। করোনা ভাইরাস একটা মহামারী আকারে সারা বিশ্বে দেখা দিয়েছে। আমরা আমাদের অনেক জনকে হারিয়েছি, আর বিশেষ করে এই সংসদেই আমরা আমাদের অনেক সদস্যকে হারিয়েছি। এবার এই চলতি সংসদেই আমরা 3 জন সদস্যকে হারালাম। আমি তাদের সকলেই আত্মার মাগফিরাত কামনা করি। শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি। মাননীয় স্পিকার, 2020 সালে জাতির পিতার জন্মশতবার্ষিকী, 2021 স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। এই 21 সালেই বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। 2008 সালে নির্বাচনী ইশতেহারে আমরা ঘোষণা দিয়েছিলাম আমাদের রূপকল্প 2021, এবং এর মধ্যে আমাদের ছিল যে বাংলাদেশকে আমরা উন্নত করব। এই কৃতজ্ঞতা জানাই বাংলাদেশের জনগণের প্রতি, কৃতজ্ঞতা জানাই আমার দল এবং আমাদের সঙ্গে যারা অন্যান্য সংগঠন সহযোগিতা করছেন তাদের সকলের প্রতি। এই কারণে যে সকলের সহযোগিতা এবং জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকারে এসেছি বলেই জনগণের সেবা করার সুযোগ পেয়েছি এবং বাংলাদেশের মানুষের জীবনে একটা পরিবর্তন আনতে সক্ষম হয়েছি। ক্ষুধা দারিদ্র্যপীড়িত মানুষ, শোষিত বঞ্চিত মানুষ, একবেলা অন্ন জুটত না, মাথা গোঁজার ঠাঁই ছিল না, চিকিৎসার সুযোগ ছিল না। মানুষের যেটা অধিকার আছে সেই অধিকার সম্পর্কে এদেশের জনগণ সচেতন ছিল না। কারণ জাতির পিতা দেশ স্বাধীন করেছেন, মাত্র 3.5 বছর হাতে ক্ষমতা ছিল। এই 3.5 বছরের মধ্যে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ গড়ে তুলে বাংলাদেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে গিয়েছিলেন এবং বাংলাদেশকে স্বল্পোন্নত দেশে তিনি উন্নত করেছিলেন এবং আরও অর্থনৈতিক উন্নয়নের জন্য ব্যাপক পদক্ষেপও নেন। দুর্ভাগ্য আমাদের 15ই আগস্ট সেই সুযোগ এদেশের মানুষ হারালো, জাতির পিতাকে হত্যা করা হলো। তারপর থেকে দেশ এগোতে পারেনি। 21টা বছর এদেশে বারবার কূ হয়েছে, হত্যা, কূ, ষড়যন্ত্রের রাজনীতি চলেছে। রাতে কারফিউ, মানুষের স্বাভাবিক চলার পথ বন্ধ, মানুষের অধিকার নেই। আর ভোটের রাজনীতি, কথাই তো ছিল 10টা হুন্ডা 20টা গুন্ডা, নির্বাচন ঠান্ডা। তো সে সময় নির্বাচন বলতে কী বলতো, মানুষ যে তাদের ভোট সম্পর্কেও কিন্তু সচেতন ছিল না, গণতান্ত্রিক অধিকার ছিল না। মার্শাল্লাহ দিয়ে অথবা মিলিটারি ডিক্টেটররা ক্ষমতা দখল করলে তারপর যদি উর্দি খুলে যতই লেবাস বদলাক, চরিত্র বদলায় না, দেশের উন্নতি হয় না, সেটা প্রমাণিত সত্য। এই জন্য আমরা 96 সালে সরকার এসে অনেকগুলি উন্নয়নের কাজ আমরা করে যাই, কিন্তু 2001-এ আমরা আসতে পারিনি। কারণ আমি বাংলাদেশের গ্যাস বিক্রি করতে চাইনি। গ্যাস উত্তোলন করবে আমেরিকা, কিনবে ভারত। আমি বলেছি আমার দেশের মানুষের চাহিদা মিটিয়ে যদি অতিরিক্ত থাকে আমি 50 বছরের রিজার্ভ রেখে তার অতিরিক্ত থাকলে আমি বেচতে রাজি আছি, তাছাড়া আমি বেচবো না।
তবে এখানে বেগম খালেদা জিয়া তিনি মুচলেখা দিয়েছিলেন যে ক্ষমতায় গেলেই গ্যাস বিক্রি করবে। তা আমি বললাম যে গ্যাস পাবেও না, বিক্রি করতেও পারবে না, এবং সেটাই বাস্তবতা। যাই হোক, 2009 সরকার গঠন করার পর আল্লাহর রহমতে এবং বাংলার জনগণের ভোটে আমরা এই দীর্ঘ সময় ক্ষমতা আছি বলেই আজকের বাংলাদেশ সারা বিশ্বে একটা মর্যাদা পেয়েছে, দেশের মানুষ মর্যাদা পেয়েছে, বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। ব্রিটেনের গবেষণা সংস্থা সেন্টার ফর ইকোনমিক অ্যান্ড বিজনেস রিসার্চ CEBR এর মতে অর্থনৈতিক বিকাশ অব্যাহত থাকলে 2035 সাল নাগাদ বিশ্বের 25তম বৃহৎ অর্থনীতির দেশে পরিণত হবে বাংলাদেশ। জাতিসংঘের টেকসই উন্নয়ন প্রতিবেদন 2021-এর তথ্য মতে SDGর বাস্তবায়ন অগ্রগতির ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বের শীর্ষ 3টি দেশের একটি হিসেবে স্বীকৃত। বৈশ্বিক শান্তি সূচক 2020 অনুযায়ী শান্তিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান 7 ধাপ উন্নীত। মাননীয় স্পিকার, বাংলাদেশকে শুধু উন্নয়ন যেন তেনভাবে না, একবারে আধুনিক প্রযুক্তি সম্পন্ন উন্নতি যাতে হয় আমরা তার ব্যবস্থা নিয়েছি। স্যাটেলাইট 1 বঙ্গবন্ধু আমরা উৎক্ষেপণ করেছি, স্যাটেলাইট 2 উৎক্ষেপণের প্রস্তুতিও আমরা নিচ্ছি। আজকে সারা বাংলাদেশে আমরা ইন্টারনেট সার্ভিস দিচ্ছি। এই করোনা ভাইরাসের সময় আজকে যদি ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা না করতাম তাহলে কি অবস্থাটা হতো দেশের, একবার সবাই চিন্তা করে দেখেন। ছেলেপেলেরা স্কুল কলেজ সব বন্ধ থাকলেও লেখাপড়ার সুযোগ পেয়েছে অনলাইনে, রেডিও টেলিভিশনের মাধ্যমে। বেসরকারি খাতে টেলিভিশন রেডিও আমার সরকারি আমি উন্মুক্ত করে দিয়েছিলাম। প্লেন, আপনি এয়ারলাইন্স বলেন, হেলিকপ্টার বলেন, হাসপাতাল বা সব কিছুই আমরা বেসরকারি খাতকে উন্মুক্ত করে দিই। কেন? ব্যাপক হারে কর্মসংস্থান যাতে সৃষ্টি হয় তার জন্য। আমাদের লক্ষ্য বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া। সেই জন্য আমরা যেমন আশুকরণীয় মধ্যমেয়াদী দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেই, এবং সেই দিকে লক্ষ্য রেখেই আমরা যেমন 2008-এ 2021-কে আমরা নির্দিষ্ট করে প্রেক্ষিত পরিকল্পনা করেছিলাম। এখন 21 থেকে 2041, এই 2041-এ বাংলাদেশ কেমন হবে আমরা সেই পরিকল্পনাটাও কিন্তু প্রণয়ন করেছি। শুধু এখানেই থামি নাই, 41 পরে 2100 সালের এই বদ্বীপটা প্রজন্মের পর প্রজন্মের জন্য কীভাবে উন্নত হবে সেই পরিকল্পনাটাও কিন্তু আমরা ডেল্টা প্ল্যান 2100 করে দিয়েছি। যেদিন কেউ বাঁচে না, হয়তো আমরা থাকবো না, তারপরেও আমাদের প্রচেষ্টা হচ্ছে স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, শিক্ষা যেন প্রতিটি মানুষ ঘরে ঘরে পায় তার ব্যবস্থা নেওয়া, এবং বাংলাদেশে একটি মানুষও গৃহহীন থাকবে না, এটাই আমাদের সিদ্ধান্ত, যেটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব শুরু করেছিলেন স্বাধীনতার পর গুচ্ছগ্রাম নির্মাণের মধ্য দিয়ে। এবং তারই পদাঙ্ক অনুসরণ করে গুচ্ছগ্রাম, আদর্শ গ্রাম, তারপরে আশ্রয়ন প্রকল্প, এর মাধ্যমে আমরা গৃহহীন মানুষকে ঘর করে দিচ্ছি। 91 সালে বিএনপির আমলে ঘূর্ণিঝড়ে যারা সম্পূর্ণ বাস্তুহারা হয়ে ওই কক্সবাজারে বস্তিতে বসবাস করত, তাদেরকে ওই কক্সবাজার খুরুশকুলে আমরা ফ্ল্যাট নির্মাণ করে তাদের পুনর্বাসনের কাজ শুরু করেছি। বস্তিবাসী তারা যেন ভালোভাবে বাঁচতে পারে তাদের জন্য ফ্ল্যাট নির্মাণ করে দিয়েছি। তারা ভাড়া দিয়েই থাকবে, কিন্তু একটু ভালোভাবে বাঁচবে। বাংলাদেশে যেখানে ভূমিহীন গৃহহীন মানুষ, তাদেরকে আমরা আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে ঘর করে দিয়েছি। এই বলতে গেলে 96 সাল থেকে এই পর্যন্ত কম করে হলেও 10 লক্ষ মানুষকে আমি ঘর তৈরি করে দিয়েছি। মাননীয় স্পিকার, এবারে যে ঘটনাটা ঘটেছে এবং এখানে মাননীয় কোনো সংসদ সদস্য প্রশ্ন তুলেছেন আশ্রয় নিয়ে এবং সেখানে দুর্নীতি, এটা নিয়ে আমরা তদন্ত করেছি। দেখা গেছে 9টি জায়গায় আমরা দুর্নীতি পেয়েছি, আর 10-12টা জায়গায় যেখানে অতি বৃষ্টি হলো, সে বৃষ্টির কারণে মাটি ধসে ঘর পড়ে গেছে, সেখানে কিন্তু আরও অনেক ঘর ছিল। আর প্রায় 300টি জায়গায় যেখানে আমাকে প্রত্যেকটা ঘরের ছবি আমার কাছে আছে, পুরো তদন্ত করে দেখা গেছে, সেখানে দরজা জানলার উপরে হাতুড়ির আঘাত, ফ্লোরগুলি খুঁচে ওটা ভাঙা। আমি যদি জানতাম প্রশ্ন উঠবে আমি ছবিটা নিয়ে আসতাম, আগামীতে ছবি দেখাবো। সেখানে খুঁচে ভাঙা, ইটের গাঁথনি পিলার সেটা ভেঙে ফেলে দেওয়া হয়েছে। এটা তো দুর্নীতির জন্য হয়নি,
এটা কারা করলো? তবে হ্যাঁ, কারা করছে তদন্ত হচ্ছে, এর মধ্যে কিছু অ্যারেস্ট হয়েছে এবং তাদের অ্যারেস্ট করা হবে, তাদের ব্যবস্থা নেওয়া হবে। আমার প্রশ্ন, আমি এই কথাটা যখন বলি দুর্নীতি দমন কমিশন তদন্ত বন্ধ করবে কেন, সেখানে আমার প্রশ্ন। তাদের তো তদন্ত বন্ধ করার কথা না, তাদেরকে তো বন্ধ করতে হবে, তাদের তো তদন্ত চালু রাখতে হবে, তদন্ত করে দেখতে হবে এখানে যারা ভাঙলো তারা কারা, তাদের উদ্দেশ্যটা কী ছিল, তারা কেন ভাঙলো, সেটা তো দুর্নীতি দমন কমিশন যদি তদন্ত করে থাকে এটা করতেই হবে। কিন্তু আমাদের মাননীয় একজন সংসদ সদস্য বললেন যে দুর্নীতি দমন কমিশনের লোক তাকে বলছে আমরা আর তদন্ত করব কি, প্রধানমন্ত্রী এই কথা বলেছেন। কিন্তু যে ভেঙেছে তারও নিশ্চয়ই কোনো উদ্দেশ্য ছিল। এখানে দুর্নীতি দমন কমিশন কোনো কর্মকর্তা তো এই কথা বলার কথা না, তো এই কথা যে কর্মকর্তা বলেছে যদি আমরা জানতে পারি তো তার ব্যাপারে একটু খোঁজ নিতে হবে। এবং আমি দুর্নীতি দমন কমিশনকে বলবো যে কয়টা ঘর, এই যে 300 ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রত্যেকটার তদন্ত তাদের করতে হবে এবং রিপোর্ট দিতে হবে, এটাই আমার কথা, তাদের রিপোর্ট দিতে হবে। অবশ্যই এখানে দুর্নীতি করলে আমি সেই দুর্নীতি মানতে রাজি না, গরিবরে ঘর করে দেবো সেখান থেকে টাকা মেরে খাবে। আমরা এখন ঠিক করেছি আমরা একেবারে কংক্রিটের পিলার এবং আমরা স্টিলের ফ্রেম দিয়ে ঘর করে দিচ্ছি, সেইভাবে করে দেবো যাতে চট করে ভাঙতে না পারে। কারণ দরজা জানলা ফ্লোর সব কিছু ভাঙা, তো ছবি দেখলে বোঝা যায়। যাক, মাননীয় স্পিকার, বাংলাদেশে দারিদ্র্যের হার প্রায় 40 ভাগ ছিল, আমরা এই অল্প সময়ের মধ্যে সেটা 20 ভাগে নামিয়ে এনেছি। হয়তো করোনাকালীন সময়ে কিছু লোক কর্ম হারিয়েছে, কাজ পাচ্ছে না, তবে একেবারে না খেয়ে কেউ নেই। আমরা কিন্তু সকলকে সহযোগিতা করে যাচ্ছি। কাজে খুব অনেকে বলছে দারিদ্র্যের হার বেড়েছে কোথায়, গ্রামে না শহরে। তো এরকম অনেক তথ্য আমরা পাচ্ছি, হয়তো কিছুটা বাড়তে পারে, তবে একেবারে 20 ভাগ থেকে 40 ভাগে উঠে গেছে এ কথাটা সত্য না। এখানে কোনো এক মাননীয় সংসদ সদস্য ভুল তথ্য, অসত্য তথ্য দিয়েছেন। যাও, আমি এটুকু বলবো যে আমাদের মাথাপিছু আয় কিন্তু এই করোনাকালীন সময়েও 2227 মার্কিন ডলারে হয়েছে। রেমিটেন্স 24 বিলিয়ন মার্কিন ডলারে বৃদ্ধি পেয়েছে, কারণ আমরা 2% করে ইনসেন্টিভ দিয়েছি। তাছাড়া যেখানে বিএনপি সরকার আমলে 2005-06 অর্থ বছরে রিজার্ভের পরিমাণ ছিল 3.5 ভাগ বিলিয়ন, এই 3.5 বিলিয়ন কিন্তু বিএনপি সরকার আমলের রিজার্ভ। আজকের বাংলাদেশে করোনাকালীন সময়েও 48.04 বিলিয়ন মার্কিন ডলার আমাদের রিজার্ভ। আমি সেখানে আলাদা একটা ফান্ড তৈরি করেছি যেটা অবকাঠামো, বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন ফান্ড। এখানে অনেক কাজ আমরা নিজেদের অর্থায়নে করতে পারি, সেই ব্যবস্থাটা আমরা নিয়েছি। অর্থনৈতিক অগ্রগতিতে বিশ্বে 5টি দেশের মধ্যে বাংলাদেশ একটি। বর্তমানে বাংলাদেশ বিশ্বের 41তম বৃহৎ অর্থনীতির দেশ। মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করেছি, চিকিৎসার ব্যবস্থা করেছি, মানুষের স্বাস্থ্য যাতে ভালো থাকে তার ব্যবস্থা নেওয়া হয়েছে। একেবারে মায়ের পেটে যে সন্তান সেই মাকেও যেমন আমি ভাতা দিচ্ছি, মা বাচ্চা হবার পরে যে বাচ্চা মায়ের দুধ খায় সেই মাকেও আমি ভাতা দিচ্ছি, এবং সার্বিকভাবে স্কুল ফিডিং কর্মসূচি করছি, যার জন্য খুব স্বাভাবিকভাবে এবং মানুষের মাঝে সচেতনতা আসছে। আজকে মানুষের গড় আয়ু 73 বছরে উন্নীত হয়েছে। 12 কোটি মানুষ এখন ইন্টারনেট ব্যবহার করে। আমাদের বিদেশের লোক যাওয়া, হ্যাঁ, ধারণা করা ছিল করোনার কারণে হয়তো অনেকে যেতে পারবে না বা ফেরত আসতে হবে। যারা ফেরত এসেছে সাথে সাথে তাদের আর্থিক সহায়তা দেওয়া এবং তাদের কর্মসংস্থান ব্যবস্থা, বিকল্প ব্যবস্থা সবই করা হয়েছে, বা ঋণের ব্যবস্থা করা হয়েছে। আবার এর মধ্যেও কিন্তু মানুষ কিন্তু বাইরে গেছে চাকরি বা কাজ করতে। এমনকি সেখানে যাদের কোয়ারেন্টাইন করতে হয়, অন্য দেশে যে কোয়ারেন্টাইন করতে গেলে অনেক বেশি খরচ। কয়েকটি দেশের সাথে আমাদের নেগোসিয়েশন হয়েছে,
তারাই এই সমস্ত উদ্যোগ নেবে। দেয়া বাড়িতে কয়েকটা ফ্ল্যাট তাদের দিয়ে দেওয়া হয়েছে, বিল্ডিং দিয়ে দেওয়া হয়েছে, সেখানে তারা নিজেরা কোয়ারেন্টাইন করিয়ে এই কর্মীদেরকে নিজের দেশে নিয়ে যাবে, সেই সুযোগটাও আমরা সৃষ্টি করে দিয়েছি। যখন আমাদের একটা লক্ষ্য ছিল যে আমাদের প্রবৃদ্ধি আরও বেড়ে যাবে, আমরা বেড়ে যাচ্ছে, আমরা 8 ভাগে উঠে গিয়েছিলাম, কিন্তু করোনার কারণে এটা আমাদের কিছু কমাতে হলো। 7.2% আমরা টার্গেট ধরেছি। এর মাঝেও আমরা প্রায় 5%-এর উপরে আমাদের প্রবৃদ্ধি রাখতে পেরেছি, কিন্তু সাথে সাথে মূল্যস্ফীতি, সবসময় মূল্যস্ফীতি আমাদের নিয়ন্ত্রণে। বর্তমানে আমাদের মূল্যস্ফীতি 5.3% রাখতে পেরেছি। আর আমি যদি সারা বছরটা ধরি তো গড় প্রবৃদ্ধি আমাদের 6.6% আমরা রাখতে সক্ষম হয়েছি। হয়তো এই করোনা না থাকলে আমরা হয়তো আরও ভালো করতে পারতাম, তবে মূল্যস্ফীতি সবসময় সহনশীল থাকে তার ব্যবস্থা আমরা নিয়েছি। মাননীয় স্পিকার, আমাদের অনেকগুলি মেগা প্রজেক্ট, এখানে অনেকে বক্তব্য দিয়েছেন মেগা প্রজেক্টের কী দরকার। হ্যাঁ, সেটা বলবেনই, কারণ বাংলাদেশের উন্নয়নের কী দরকার। যারা কথা বলেন নিজের টাকা পয়সা হলেই তো, চাকচিক্য বাড়লেই তো হয়ে গেল, বাংলাদেশের মানুষ যাক মরে, সেটাই হলো কথা। আমাদের তা না, আমরা সার্বিক উন্নয়ন যাতে দেশের মানুষের হয়, এই জন্য করোনাকালীন সময় আমরা দেশের মানুষকেই কিন্তু সবথেকে বেশি সহযোগিতা দিয়েছি। আর পদ্মা সেতু নিয়ে যে দুর্নীতির কথা উঠেছিল, আমরা তো চ্যালেঞ্জ করেছিলাম, প্রমাণ করতে পারেনি বিশ্বব্যাংক বা কেউ। আজকে আমাদের নিজস্ব অর্থায়নে আল্লাহর রহমতে পদ্মা সেতু কিন্তু প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। আমরা বোধহয় আর কিছুদিনের পরেই আমরা সেখানে গাড়ি চালাতে পারবো, যেটা ধরা হচ্ছে যে 2022 সালের মধ্যে, জুন মাসের মধ্যে সেখানে চলাচল করা যাবে রেল, এবং সেখানে গ্যাসের লাইন, বিদ্যুৎ লাইন সব কিছু কিন্তু করা হচ্ছে, যাতে এখান থেকে গ্যাস আনতে কোনো অসুবিধা না হয়, সে ব্যবস্থাও আমরা নিয়েছি। মেট্রো রেল আজকে তো দৃশ্যমান, এবং আমরা এখন এই মেট্রো রেলটা উত্তরা থেকে একেবারে কমলাপুর স্টেশন পর্যন্ত যাতে যায় সেই ব্যবস্থা নিচ্ছি, এবং সমগ্র ঢাকা জুড়েই কিন্তু আমরা এই মেট্রো রেল এবং যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করে দেব, যাতে অল্প সময়ের মধ্যে মানুষ যাতায়াত করতে পারে সেই ব্যবস্থা আমরা করে দেব। করোনাকালীন সময় মানুষের যাতে কষ্ট না হয়, বিশেষ করে আমাদের শ্রমিক, আমাদের যারা কৃষক, তারপরে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, দিনমজুর, তাদের যাতে কষ্ট না হয়, আমরা যেমন নগদ টাকা সবার হাতে তুলে দিয়েছি, তাছাড়া প্রত্যেকে আমরা প্রণোদনা দিয়েছি, এবং 1,31,641 কোটি টাকার 28টি প্রণোদনা আমরা দিয়েছি, যার ফলে এটা কখনো ওইভাবে হাহাকারটা হয়নি। আর স্কুল, এতে 12 তারিখ থেকে স্কুল খুলে গেছে, বিশ্ববিদ্যালয়গুলি খুলতে বলা হয়েছে, এটা তারা নিজেরা তাদের সিন্ডিকেটে সিদ্ধান্ত নেবে। ইতিমধ্যে তাদের সমস্ত ছাত্রছাত্রীদের এবং শিক্ষক, কর্মচারী, এমন কর্মচারীদের পরিবার সকলকে, এবং শুধু ছাত্রছাত্রী তাদের পরিবার সহ সকলে যাতে টিকা পায় তার ব্যবস্থাও আমরা করে দিয়েছি, এবং সবাই টিকা পাবে সেটা ব্যবস্থা আমরা নিয়েছি। আমাদের সময় আমরা শুধু শিক্ষার উন্নতি করা না, শিক্ষা নীতিমালা নেওয়া, আমরা এমনকি শিক্ষার পাঠ্যক্রমটা আধুনিক যাতে হয় তার ব্যবস্থা মাত্র কয়েকদিন আগে আমরা সেই নীতিটা গ্রহণ করেছি। তাছাড়া এ পর্যন্ত আমাদের প্রায় যতগুলি স্কুল ছিল, কলেজ, স্কুল, সরকারি, এই করোনাকালীন সময় যেহেতু ক্লাস ছিল না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল থেকে শুরু করে, অফিস থেকে শুরু করে সবগুলি খুবই জরাজীর্ণ অবস্থায় পড়েছিল, সব কিন্তু মেরামত করা হয়েছে। শুধু কামরাগুলিতে, রুমগুলি তাদের ছাত্রদের তালা দেওয়া, সেই জন্য সেখানে মানে সেটাকে সংস্কার করা যায়নি। এর বাইরে প্রত্যেকটা সরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমগ্র বাংলাদেশে আমরা কিন্তু মেরামত করে দিয়েছি। এটা আপনারা নিজেরা এখন যে দেখতে পারবেন কত সুন্দর হয়ে গেছে, এবং প্রত্যেকটা কাজের আগের কি অবস্থা ছিল আর তারপরে কি হয়েছে সব ছবি কিন্তু আমাকে পাঠানো, আমি দেখি বসে বসে, কাজে সেইভাবেই কিন্তু কাজ করা হয়েছে। আর তাছাড়া স্কুলে প্রায় মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের আওতায় 1977টি মাধ্যমিক বিদ্যালয়, 92টি সরকারি বেসরকারি কলেজে একাডেমিক ভবন নির্মাণ করা, 4,770টি মেরামত সংস্কার করা হয়েছে, 1,583টি র্যাম্প নির্মাণ করা হয়েছে যারা প্রতিবন্ধী বা চলতে পারে তাদের জন্য সুবিধা হয়, 7,760টি ছাত্রী টয়লেট করা হয়েছে। আগে ছাত্রছাত্রীদের আলাদা টয়লেট ছিল, এখন প্রত্যেক স্কুলে আলাদা টয়লেটের ব্যবস্থা করা হয়ে গেছে। পাশাপাশি কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতায়
318টা মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমিক ভবন নির্মাণ করা হয়, 955টি মেরামত ও সংস্কার কাজ সমাপ্ত হয়, 262টি র্যাম্প ও 368টি ছাত্রী টয়লেট নির্মাণ করা হয়েছে। আমি একটি কথা বলবো যে ভ্যাকসিনের কোনো সমস্যা আল্লাহর রহমতে নেই। আমরা প্রায় 24 কোটির মতো আমরা ভ্যাকসিনের ব্যবস্থা করতে পেরেছি। 24 কোটি টিকা আমরা ক্রয় করব, ইতিমধ্যেই আমরা ভ্যাকসিন দিতে শুরু করেছি, কাজে এটার কোনো অসুবিধা হবে না। আর তাছাড়া আমাদের দেশে যাতে ভ্যাকসিন তৈরি হয়, ইতিমধ্যে আমাদের দেশীয় কোম্পানি এবং বিদেশি কোম্পানির মধ্যে চুক্তি হয়ে গেছে। আর তার বাইরেও আমরা নিজেরা তৈরি করার জন্য ইতিমধ্যে 10 একর জায়গা নিয়ে সেখানে আমরা যাতে তৈরি করতে পারি, ল্যাব তৈরি করা, মলিকুলার ল্যাব যেখানে টেস্টিং হবে সেটার ব্যবস্থা আমরা নিয়েছি। সব ধরনের কাজ কিন্তু আমরা করে যাচ্ছি। হতাশার কথা লেখে, এটা আমাদের দেশের মানুষের একটা বদ অভ্যাসও আছে, কথা কথা হতাশ হওয়া। আর যতই কাজ করি তারপরে বলে এটা হলো না কেন, ওটা হলো না কেন। আমি একটু বলবো যে এটা না বলে আগে কি ছিল আর এখন কি আছে সেটা দেখলেই তো হয়ে যায়, সেটাই দেখতে পাই। ওই যে আছে কিছু লোক তো আছে না, যে যারে দেখতে নারী তার চলন বেকা, তো এই অবস্থা কিছু লোক ভোগে, আর কিছু একটু হতাশে এমনি ভোগে। তো সেটা নিয়ে আমার কোনো নেই। আর মিডিয়াতে কি লিখলো আর টক শোতে কী বললো, আমি কিন্তু ওইটা শুনে কখনো এই দেশ পরিচালনা করি না। আমি দেশ পরিচালনা করি আমার অন্তর থেকে, কারণ আমার বাবা এই দেশ স্বাধীন করেছেন ওই দরিদ্র মানুষের জন্য। বছরের পর বছর তিনি জেল খেটেছেন, নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন। সেই মানুষগুলির জন্য কি কাজ করতে হবে সেটা আমি মনে করি যে যেটা আমি শিখেছি আমার বাবার কাছ থেকে, মায়ের কাছ থেকে, আমি সেটাই কাজে লাগাই এবং মানুষ তার সুফল পাচ্ছে কিনা সেটাই আমি যাচাই করি। ও কে কি বললো ওটা শুনে হতাশ হওয়া বা উৎসাহিত হওয়ার আমার সাজে না, আমি করি না, এটা হলো বাস্তবতা। আমাদের মাননীয় একজন সদস্য উনি বাজেটেও বলছেন, বক্তৃতাও বলছেন যে স্বাস্থ্য খাত থেকে একেবারে শেষ হয়ে গেছে, আর বিএনপির এই সদস্য বলছেন ওনারা যদি আসে তাহলে নাকি সব ঠিক করে ফেলবে। তো ওনাদের ঠিক করার নমুনা একটু না বলে পাচ্ছি না। এত লম্বা বক্তৃতার ইচ্ছা ছিল না মাননীয় স্পিকার, কিন্তু এত কথা শুনলাম আর লিখলাম, একটু না বলে কেমন করে হয় যে ওনারা এত ভালোভাবে সব ঠিক করে দেন। আমি 96 সালে সরকার আসার পর বেসরকারি খাতে যাতে হাসপাতাল তৈরি হয় সেই সুযোগ দিয়ে দিলাম। হাসপাতালের যন্ত্রপাতি আনলে শিল্প কারখানা করতে যে সুযোগটা পায় সেই ব্যবস্থাটা করে দিলাম। এবং যতগুলি ইনস্টিটিউট, কিডনি, নিউরো, ক্যান্সার থেকে শুরু সবগুলির অন্তত ছোট আকার ভিত্তিপ্রস্তর স্থাপন করলাম এবং তার কাজও শুরু করে দিয়ে গেলাম। কিছু কিছু শুরু হলো। আসলে বিএনপি ক্ষমতায় এসেই ওই যে আমার নামে যত পাথর যেখানে ছিল লাগানো, মানে যত ভিত্তিপ্রস্তর সবই ভেঙে ফেলে দিল। আবার সেটাকে আবার নতুনভাবে দুটো একটা হয়তো চালু করছে, কিন্তু সেভাবে আর কাজ করেনি। কিন্তু আমরা 2009 যখন আবার আসলাম, এমনকি মাতোয়াইলে মাতৃ শিশু হাসপাতাল আমাদের করা, এবং পুরো ঢাকা এবং সারা বাংলাদেশে যেখানে উপজেলা 31 বেড ছিল সবগুলি 50 বেড, আমরা সমস্ত জেলা হিসাব করে কোন জেলায় কত রুগী হাসপাতালে যায় সেটা সার্ভে করে সেই অনুযায়ী বেড সংখ্যা বাড়ালাম। হ্যাঁ, অনেক জায়গায় লোক নিয়োগ বা এসব একটু, কারণ আমরা এগুলি করতে করতে আমাদের 5 বছর সময় শেষ। এরপরে যখন বিএনপি আসলো তারপর হয়নি, আমরা দ্বিতীয়বার এসে আবার কাজগুলি করে যাচ্ছি। এ পর্যন্ত 2009 থেকে এ পর্যন্ত 15টারও বেশি বিশেষায়িত হাসপাতাল আমরা নির্মাণ করেছি। ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স প্রথম পর্যায়ে, কুর্মিটোলা 500 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, খিলগা 500 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, ন্যাশনাল ইনস্টিটিউট অব ইএনটি তেজগাঁ 250 শয্যা বিশিষ্ট টিবি হাসপাতাল, শ্যামলী ঢাকা, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস ফকিরহাট, এবং এটা ফকিরহাট হবে না, এটা চট্টগ্রাম। আচ্ছা,
শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেসা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান স্থাপন গোপালগঞ্জ, ঢাকা শিশু হাসপাতাল এবং ঢাকা কাল এই পার্লামেন্টে কিন্তু আমরা আইন করেছি শিশু হাসপাতাল এবং ইনস্টিটিউট নির্মাণ করার, কারণ শিশু বিশেষজ্ঞ স্বাস্থ্য বিশেষজ্ঞ আমাদের দরকার, আর বিশেষজ্ঞ করতে গেলে আমার ইনস্টিটিউট দরকার, সেই ব্যবস্থাও করে দিয়েছি। এবং ঢাকা মেডিকেল কলেজ সেখানে আবার 2 নাম্বার, আর প্রথম একটা ছিল 800 বেডের, আমরা আরও 500 বেডের মানে দ্বিতীয় ইউনিট সেটা নির্মাণ করে দিয়েছি। এটা প্রথমবারই সরকারি চেষ্টা করেছি, বাংলাদেশের প্রথম মেডিকেল বিশ্ববিদ্যালয় আমরা করে দিই। এবং এই মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অবস্থাটা কি করেছিল, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় রুগী ছিল 300 কি 400, আর বিএনপি ক্ষমতা এসে তাদের ড্যাবের যত নেতা সব চাকরি পেল, সেখানে রুগী 300 থেকে 400, ডাক্তার 800, কেউ প্র্যাকটিসও করে না, কিছু করে না, কিন্তু ওইখানে চাকরি নিয়ে বসে থাকলো। এত ভালো ব্যবস্থা তারা করে দিয়েছিল, যা মানে বিশ্ববিদ্যালয়ের অবস্থা একাইল, রুগী যা তাকে ডাবল ডাক্তার এখানে, এটাই তো খুব ভালো ব্যবস্থা তারা নিয়েছিল। কমিউনিটি ক্লিনিক করেছিলাম, গ্রামের মানুষ বিশেষ করে মহিলারা নিজেরা পায়ে হেঁটে চিকিৎসা পেত। বিএনপি ক্ষমতা এসে সেটা বন্ধ করে দিল, কারণ খালেদা জিয়া বলল যে কমিউনিটি ক্লিনিক চালু হলে সবাই নাকি নৌকায় ভোট দেবে, সেজন্য ওটা বন্ধ। পরে এসে সেখানে গরু ছাগল চড়তে শুরু করলো অথবা জুয়ার আড্ডা বসত। আবার আমরা দ্বিতীয়বার ক্ষমতা এসে আর সারা বাংলাদেশে এই কমিউনিটি ক্লিনিক আমরা আবার চালু করেছি। কমিউনিটি ক্লিনিক, পারিবারিক মানে পরিবার পরিকল্পনা, মাতৃ শিশু মঙ্গল হাসপাতাল, সব ধরনের ব্যবস্থা আমরা করে দিয়েছি, যার জন্য মাতৃমৃত্যু হার কমেছে, শিশু মৃত্যু হার কমেছে, সব দিক থেকে মানুষ আছে এবং চিকিৎসা পাচ্ছে। আমরা ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স, অনেকে যায় না, আমাদের দেশে বড় লোকরা কিছু হলেই ফ্রুতকে উড়ে চলে যায় বিদেশে, এবার করোনায় অনেকে যেতে পারে নাই। তারপর তারা যখন এইসব হাসপাতালে গেছে, সবার চক্ষু চড়ক গাছ যে এত সুন্দর আন্তর্জাতিক মানের হাসপাতাল বাংলাদেশে আছে, অনেকেই সেটা জানতেই পারে নাই। তো এবার করোনা সেটা শিখিয়ে দিয়েছে, এই একটা ভালো কাজ আমি মনে করি যে করোনা থেকে হয়েছে, সেখানে তারা গেছে। তো জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, 250 শয্যা বিশিষ্ট জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতাল সেই বাংলা নগরে, 50 শয্যা বিশিষ্ট জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট ও হাসপাতালকে 300 শয্যায় উন্নীত করা হয়েছে। আমাদের যে নিটোর অর্থাৎ পঙ্গু হাসপাতাল, সেটাকেও উন্নত মানের হাসপাতাল আমরা করে দিয়েছি, কারণ আমি নিজে দেখেছি প্রথমে আসছি সেখানে নাম পঙ্গু হাসপাতাল, আর তার লিফট পঙ্গু হয়ে পড়ে আছে, রুগী নেয় ট্রলাতে করে। বিএনপিও ক্ষমতা ছিল, জাতীয় পার্টিও ক্ষমতা ছিল, কেউ আর এটার পরিবর্তন করার কথা চিন্তাই করেনি। যাও, এখন সেখানে চমৎকার বিল্ডিং এবং সুন্দর হাসপাতাল আমরা করে দিয়েছি। প্রতিটি বিভাগে মেডিকেল বিশ্ববিদ্যালয় আমরা নির্মাণ করে দিচ্ছি, যেখানে চিকিৎসা কর্মসংস্থান সবই হবে। চট্টগ্রাম, সিলেট, রাজশাহীতে তো শুরু হয়ে গেছে। আর কোভিড ডেডিকেটেড হাসপাতালগুলি নতুন নতুন যে আমরা বেড এবং ব্যবস্থা করে দিয়েছি, সেখানে 10,500টা শয্যা, 589টি আইসিইউ আছে, চিকিৎসা কার্যক্রম সব অব্যাহত আছে। আর পর্যায়ক্রমিকভাবে সমস্ত জেলায় জেলায় আমরা সেই সুযোগটা করে দিচ্ছি। তাছাড়া 727টি হাই ফ্লো ক্যানুলার এবং 913টি অক্সিজেন কনসেন্ট্রেটর সরবরাহ করা হচ্ছে। প্রত্যেকটা জেলা হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল এবং বেসরকারি হাসপাতাল, এখানে এগুলি সমস্ত আমরা সরবরাহ করে দিচ্ছি। আর সরকারিভাবে ঢাকার মধ্যে 71টি এবং ঢাকার বাইরে 47টি সহ মোট 118টি RT-PCR পরীক্ষাগারে, 30টি জিন এক্সপার্ট পরীক্ষাগার, 73টি কোভিড-19 র্যাপিড অ্যান্টিজেন সেন্টারের মাধ্যমে প্রতিদিন কোভিড-19 স্যাম্পল সংগ্রহ করা হচ্ছে। আমাদের মানে আমরা 2009 সাল থেকে এ পর্যন্ত প্রায় 22,273 জন চিকিৎসক কিন্তু আমরা নিয়োগ দিয়েছি। আর এই অল্প কয়েকদিনের মধ্যে যে কোভিড এবং বিভিন্ন যখন হলো, তখন 78তম BCS-এ এবং তারপর 38তম BCS, 38-39 BCS-এ প্রথম পর্যায়ে, 39তম BCS-এ প্রথম পর্যায়ে, 39তম BCS-এ দ্বিতীয় পর্যায় এবং 42তম BCS-এ স্পেশাল এবং জুনিয়র কনসালটেন্ট অ্যানেস্থেসিওলজিস্ট, যার খুব অভাব আমাদের।
প্রায় 409 জন অ্যানেস্থেসিওলজিস্ট আমরা নিয়োগ দিচ্ছি, সেটা ব্যবস্থা হয়ে গেছে। এবং আমরা এই সর্বমোট প্রায় 11,136 জন আমরা এটা নিয়োগ দেওয়ার ব্যবস্থা নিয়েছি, মানে এগুলি সব তাদের ব্যবস্থা করা হয়ে গেছে। সেই সাথে সাথে আমরা মেডিকেল টেকনোলজিস 5 ক্যাটাগরিতে 1,200 জন, মেডিকেল টেকনিশিয়ান 1,650 জন, 9টা ক্যাটাগরিতে, কার্ডিওগ্রাফার 150 জন এবং মেডিকেল টেকনিশিয়ান ল্যাবে যারা কাজ করে 202 জন। মহামান্য রাষ্ট্রপতিকে দিয়ে কিছু এই নিয়োগে কিছু প্রমার্জনা করে এদেরকে আমরা নিয়োগের ব্যবস্থা করছি, অর্থাৎ আরও 3,000 পদ সৃষ্টি করা হয়েছে। কাজে চিকিৎসার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। নার্স বিএনপি সরকার বা জাতীয় পার্টি যখন ছিল মাত্র 1200 ডিপ্লোমা নার্স ছিল, 15,000 নার্স ইতিমধ্যে আমরা দিয়ে দিচ্ছি এবং নার্সটাকে আমরা গ্র্যাজুয়েট নার্স করে দিচ্ছি। এখন নার্সরা মাস্টার ডিগ্রি এমনকি পিএইচডিও করতে পারে। আবার বিদেশ থেকে আমরা তাদেরকে ট্রেনিং করেও নিয়ে আসছি যাতে চিকিৎসা সেবাটা সর্বোচ্চ পর্যায়ে থাকে। এখন আমার প্রশ্ন, স্বাস্থ্যসেবা ভেঙে পড়লো কীভাবে? কি এত ডাক্তার নিয়োগ দিয়েছি সেই জন্য, নাকি যারা কথা বলে ভেঙে পড়লো তাদের মনটাই ভেঙে গেছে এত ভালো কাজের জন্য? মনে হয় সেটাই হবে। সারা দেশে যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করবার পদক্ষেপ আমরা নিয়েছি। সেখানে আমাদের যে গ্রামীণ সড়ক, এখানে 3,21,322 মিটার নতুন ব্রিজ নির্মাণ করা হয়েছে, 80,825 কিলোমিটার পাকা পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ, 375টা দীর্ঘ সেতু নির্মাণ, 1,338টি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন। এই ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স, এটা কিন্তু আমার ধারণা, আমি করে দিয়েছিলাম যে একটা জায়গায় যে মানুষ সব সেবা পাবে। 346টি উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণ ও সম্প্রসারণ, 2,154টি গ্রোথ সেন্টার ও হাট বাজার উন্নয়ন এবং 1,762টি সাইক্লোন শেল্টার নির্মাণ। রেলওয়ে নেটওয়ার্ক ব্যাপকভাবে চলছে, 553.7 কিলোমিটার জাতীয় মহাসড়ককে 4 বা তার থেকে ঊর্ধ্ব, কোথাও 6 লেনে উন্নীত করা হয়েছে। অর্থাৎ বা আমরা আর বিদ্যুতের কথা, আমাদের কিছুক্ষণ আগে বিদ্যুৎ মন্ত্রীও প্রতিমন্ত্রী বলেছেন, বিদ্যুৎ এখন ঘরে ঘরে পৌঁছে গেছে। 99.9% বিদ্যুৎ কিন্তু মানুষের ঘরে পৌঁছে গেছে। আর সঞ্চালন লাইনও আমরা নির্মাণ করে দিচ্ছি। শুধু সঞ্চালন লাইন না, দ্বীপ অঞ্চলে সাবমেরিন কেবল দিয়ে আমরা বিদ্যুৎ পৌঁছে দিচ্ছি। এখন আমাদের 25,335 মেগাওয়াটে উন্নীত হয়েছে, আর 99.99% মানুষ কিন্তু বিদ্যুৎ সুবিধা পাচ্ছে, যেখানে দিতে পারে সোলার দেওয়া হচ্ছে, আর বহুমুখী বিদ্যুৎ উৎপাদন আমরা করে যাচ্ছি। আমাদের দেশের কোনো মানুষ যেন অসুবিধা না থাকে, যে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, তারপরে যারা স্বামী নিগৃহীত সেই ভাতা, যারা প্রতিবন্ধী তাদের ভাতা, আমাদের অসচ্ছল মুক্তিযোদ্ধা ভাতা, আমরা ব্যাপকভাবে এই ভাতা দিয়ে যাচ্ছি। 57 লাখ বয়স্ক, 24,75,000 বিধবা ও স্বামী নিগৃহীতা, 22 লক্ষ প্রতিবন্ধী ভাতা আছে। আমাদের যুগোপযোগী খালি শিক্ষানীতি না, আমরা বিনামূল্যে বই দিচ্ছি, বৃত্তি দিচ্ছি। 2,53,00,000 শিক্ষার্থী বৃত্তি পাচ্ছে, বৃত্তি উপবৃত্তি একেবারে, মানে আমরা প্রাইমারি থেকে নিয়ে শুরু করে উচ্চশিক্ষা পর্যন্ত এই বৃত্তি দেওয়া হচ্ছে। 26,193টি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হয়েছে, 1,05,000 শিক্ষকের চাকরি জাতীয়করণ আমরা করেছি। যেখানে বিদ্যালয় নেই এই ধরনের এলাকা প্রায় 1,495টি সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হয়েছে। 2009 থেকে 337টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, 339টি বেসরকারি কলেজ আমরা সরকারিকরণ করেছি। অর্থাৎ প্রত্যেক উপজেলা একটা করে কলেজ, একটা করে, যেখানে ছিল না সরকারি আমরা সেখানে সরকারি করে দিয়েছি। আমরা এই পর্যন্ত 1,97,864 জন শিক্ষক নিয়োগ দিয়েছি এবং মাদ্রাসা শিক্ষাকে আধুনিকায়ন করা হয়েছে। 125টি উপজেলা আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার প্রতিষ্ঠা করা হচ্ছে। কাজী
শিক্ষার দিক থেকেও আমরা মাদ্রাসা শিক্ষাকেও বাদ দেয়নি। দাওয়া ইসলাম সেটা আমরা তো দিয়ে দিয়েছি তাদেরকে, কওমি মাদ্রাসা তাদের আমরা স্বীকৃতি দিয়েছি এবং আমরা আরবি বিশ্ববিদ্যালয়ও করে দিয়েছি এবং তাদেরকে আধুনিক এবং কারিগরি শিক্ষা যাতে পায়, কর্মসংস্থান হয় সে ব্যবস্থা করেছি। সারা বাংলাদেশে আমরা প্রত্যেকটা উপজেলায় আমরা একটা আধুনিক মসজিদ এবং মানে ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করা শুরু করেছি। ইতিমধ্যে আমরা কয়েকটি উদ্বোধন করেছি, বাকিগুলি কাজ চলছে, যাতে করে ধর্ম সম্পর্কে সঠিক শিক্ষাটা সবাই পায়, ধর্মের নামে যেন কেউ জঙ্গিবাদ সন্ত্রাসে জড়িয়ে না পড়ে, সেটাই আমাদের উদ্দেশ্য। এই জঙ্গিবাদ সন্ত্রাস থেকে আমরা দেশকে দূরে রাখতে চাই। আজকে খাদ্য উৎপাদন, বিএনপি সরকারের আমলে কত খাদ্য উৎপাদন হতো 2005-06 সাল পর্যন্ত? 2005-06 সালে 1,80,00,000 মেট্রিক টন খাদ্য উৎপাদন হতো। আর বর্তমানে আমরা রিসার্চ করে করে সব ব্যবস্থা নিয়েছি, 4,53,44,000 মেট্রিক টনে উন্নীত করেছি। দেশ নাকি ধ্বংস হয়ে যাচ্ছে। তো বিএনপি 1,80,00,000 কিন্তু আমাদের করা। 96 সালে এসে আমরা পেয়েছিলাম মাত্র 70 লক্ষ মেট্রিক টন, 74 লক্ষ মেট্রিক টন। সেটাকে আমরাই বৃদ্ধি করে রেখে গিয়েছিলাম। আবার যা বৃদ্ধি করেছিলাম বিএনপি সরকার আবার তা কমিয়েও দিয়েছিল। তা এখন আমরা এই কয়েক বছরে 4 কোটিতে উন্নীত হয়েছে। আর তাছাড়া মাছ, মাংস, ডিম, দুধ সব দিক থেকেই কিন্তু আমাদের উৎপাদন হয়েছে। ফল, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কিন্তু উন্নতি করে যাচ্ছি। আমরা যে তথ্য প্রযুক্তি ডিজিটাল বাংলাদেশ, প্রায় 10 লক্ষ মানুষের কর্মসংস্থান হয়েছে আমাদের ইয়াং ছেলেপেলেরা। এখন ঘরে বসে টাকা কামাই করতে পারে, আউটসোর্সিং করতে পারে এবং তো আরও 10 লাখ কর্মসংস্থান হবে, সে ব্যবস্থাও আমরা নিয়েছি। একবার ইউনিয়ন পর্যায় পর্যন্ত ব্রডব্যান্ড যাচ্ছে, আর স্যাটেলাইটের মাধ্যমে তো আছেই, আমরা সে ব্যবস্থাও নিয়েছি। মোবাইল সিম, এখন আমাদের জনসংখ্যা থেকে বেশি মোবাইল সিম ব্যবহার হয়, কারণ কেউ একটা ফোন ব্যবহার করে না, 2-3টা করে ব্যবহার করে। আমরা ইতিমধ্যে 4G চালু করেছি, 5G চালু করাও আমাদের ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা 4,184টি শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন আর পাসপোর্ট, ভিসাও আমরা চালু করছি। করোনার জন্য একটু বাধাগ্রস্ত ছিল, এখন আবার নতুন করে কাজ শুরু হচ্ছে। সমস্ত দেশে 28টি হাইটেক পার্ক এবং সফটওয়্যার টেকনোলজি পার্ক স্থাপন করা হয়েছে। 100টি অর্থনৈতিক অঞ্চল করে দিচ্ছি বিভিন্ন এলাকায়। ব্যাপকভাবে বিনিয়োগ হবে, দেশি বিদেশি, এবং কর্মসংস্থান হবে এবং আমাদের উৎপাদিত পণ্য কাঁচামাল হিসেবে ব্যবহার হয়ে সেগুলি প্রক্রিয়াজাত করে যাতে বিদেশে রপ্তানি করতে পারি সেই ব্যবস্থাও নেওয়া হবে। সেই ব্যবস্থাও আমরা দিয়েছি, যাতে করে কৃষি জমি নষ্ট হবে না, ওখানে সব ধরনের সুযোগ সুবিধা আমরা করে দেবো, সেই ব্যবস্থা আমরা নিয়েছি। কাজে আমরা এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে কাজ করে যাচ্ছি। আমি একটু মাননীয় স্পিকার অনেক সময় নিলাম, তবে 1-2 কথা বোধহয় না বললেই নয়। চাকরির কথাটা বলেছেন, আসলে যখন বিসিএস পরীক্ষা কিন্তু নিচ্ছে এবং যে সময়টা নষ্ট হয়েছে সেখান থেকে সেটা কিন্তু অব্যাহতি দেওয়া হয়েছে, কাজেই ওই সময়টা ধরা হবে না। ঠিক যে সময় পরীক্ষা দিয়ে তাদের চাকরি পাওয়ার কথা ওই টাইমটাই তাদের ধরা হবে। কাজে ওই যে বয়স বৃদ্ধিটা, ওটা আমরা অব্যাহতি দিয়ে তাদের পরীক্ষা দেওয়ার ব্যবস্থা কিন্তু নেওয়া হচ্ছে। কাজে ওই যে বয়স বাড়াতেই হবে সেটা না, হ্যাঁ অবশ্যই এটা একবারের জন্যই করা হবে। আরেকটি বিষয়, আমাদের বিএনপির এক নেতা বলেছিলেন যে হাড়িভাঙ্গা আম পাকিস্তানের প্রধানমন্ত্রীকে দিয়েছি। দেখুন, আমাদের পররাষ্ট্রনীতি সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। আমি শুধু পাকিস্তান না, আমি ভারত, পাকিস্তান এবং আমাদের আশেপাশের প্রতিবেশী জায়গা, একেবারে আমরা নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, এমনকি মধ্যপ্রাচ্য থেকে শুরু করে সব দেশেই কিন্তু এই আম পাঠিয়েছি, কারণ আমাদের আম অত্যন্ত সুস্বাদু। একটা হচ্ছে বন্ধুত্বের নিদর্শন, আর একটা হচ্ছে আমার এই উৎপাদিত পণ্য বাজারজাতকরণ। বাস্তব কথা, যা দুই দিকেই আমাকে দেখতে হবে। সেটা আম কিন্তু সবাইকেই পাঠিয়েছি। হ্যাঁ, পাকিস্তান 71 সালে পাকিস্তানি সেনারা আমাদের জন্য যে অত্যাচার করেছে সেটা নিশ্চয়ই আমরা ভুলতে পারি না, তবে ভুলে গিয়েছিল বিএনপি। জিয়াউর রহমান, হ্যাঁ মুক্তিযোদ্ধা, বঙ্গবন্ধু তাকে খেতাব দিয়েছে, সবই সত্যি, কিন্তু আদতে কি তার মুক্তিযুদ্ধে তার অবদানটা কি? মুক্তিযোদ্ধা চলাকালীন সময়ে
কর্নেল আসলাম বেগ, আমার কাছে থাকলে চিঠি আমি দেখাতাম, চিঠি আমার কাছে আছে। কর্নেল আসলাম বেগ চিঠি দিয়েছিল জিয়াউর রহমানকে। তার কারণ কি? জিয়াউর রহমান ছিল, সে ছিল ইসের কি বলে একটা না আমি বলছি সে একটা ইসের বোধহয় অধিনায়ক ছিল। তো জিয়াউর রহমানকে যখন আসলে খালেদ মোশাররফ, আমি একটু গতবার একটু ভুল বলছিলাম, খালেদ মোশাররফ যখন আহত হয়ে যায় তখন মেজর হায়দার দায়িত্ব নিয়েছিল, জিয়াউর রহমান সেক্টর কমান্ডার হয়নি। সে একটা ইসের অধিনায়ক হিসেবেই কাজ করেছে। কিন্তু এখানেই আমাদের মাননীয় সংসদ সদস্য দেখিয়েছেন যে জিয়া যেখানে দায়িত্বে ছিল সেখানে সব থেকে বেশি নাকি মানুষ মারা গেছে, ক্যাজুয়ালিটি সব থেকে বেশি। মাননীয় স্পিকার, তিনি একটা সেন্টারে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন, আর সেখানে ক্যাজুয়ালিটি বেশি হয়েছে। তাহলে প্রশ্ন আসে যে সে তাহলে যুদ্ধে কি কাজ করেছে পাকিস্তানিদের পক্ষে, যাতে আমাদের মুক্তিযোদ্ধারা মৃত্যুবরণ করে সেই ব্যবস্থা করেছিল কি না, সেটাই আমার প্রশ্ন। যে সে তো একটা সেক্টরের অধিনায়ক, সেক্টর কমান্ডার, একটা সেক্টরের অধিনায়ক ছিল জিয়া। তা আমাদের মাননীয় সংসদ সদস্য, এই যে আমার সামনে বসে আছেন হারুন সাহেব, উনি বললেন ওইখানে সবথেকে বেশি ক্যাজুয়ালিটি। এটার অর্থ এটা দাঁড়ায় যে যে সেনাপতি থাকে বা যে দায়িত্বে থাকে বা যিনি কমান্ড করেন, তাহলে সে কি কমান্ড করলো যে সেখানে আমার মুক্তিযোদ্ধারা মৃত্যুবরণ করলো এত বেশি? হ্যাঁ, সে কি করেছে আমি বলি, আসলাম বেগ, কর্নেল আসলাম বেগ তখন ঢাকায় সে দায়িত্বরত ছিল, পরবর্তীতে পাকিস্তানের সেনাপ্রধান হয়েছিল। সে কর্নেল আসলাম বেগ জিয়াকে একটা চিঠি দেয় মুক্তিযুদ্ধ চলাকালীন সময় 71 সালে। সেই চিঠিতে সে লিখেছিল যে আপনি খুব ভালো কাজ করছেন, আমরা আপনার কাজে সন্তুষ্ট, আপনার স্ত্রী পুত্রকে নিয়ে চিন্তা করবেন না, আপনাকে ভবিষ্যতে আরও কাজ দেওয়া হবে। চিঠিটা আমার কাছে আছে, এটা পার্লামেন্টে একবার পড়া হয়েছে। আমি যদি জানতাম এই কথাটা আমি নিয়ে আসতাম, তো একসময় আমি নিয়ে এসে এটা দেবো, এটা আমাদের প্রসিডিংসের পার্ট হয়ে থাকা উচিত। তো ওটা পড়েছে, অনেকেই পড়ছে। তো এখানেই প্রশ্ন মাননীয় স্পিকার, যে একটা সেক্টরে যদি সে অধিনায়ক হয়ে সেখানে ক্যাজুয়ালিটি বাড়িয়ে দেওয়ার মানে কি? তো নিজের হাতে পাকিস্তানি সেনাদের সে গুলি করতেই যায়নি, সে আমাদের নিজেদের লোকদের এগিয়ে দিয়েছে মরতে। এবং মেজর হাফিজের বইতে কি আছে? এখন বই চেঞ্জ করছে, কাজী সেখানে এটা হলো প্রশ্ন। যেখানে খালেদ মোশাররফ আহত হলো, যেখানে অন্য সেক্টরগুলিতে আমরা করি, আর জিয়ার কবর নিয়ে কথা উঠছে, আর আমি আর এখানে কিছু বলতে চাই না। বললো যে 40 বছর পরে না, জিয়ার মৃত্যু সংবাদের পর তার লাশ খুঁজে পাওয়া যায়নি, গায়েবানা জানাজা হয়েছিল, কয়েকদিন পরে একটা বাক্স আনা হলো। এখানে কেউ একটা বুদ্ধি দিয়েছে, আর জেনারেল এরশাদ সাহেব আবার এ ব্যাপারে যথেষ্ট পারদর্শী, সাজিয়ে গুজিয়ে একখানা বাক্স নিয়ে এসে দেখানো হলো। তখন এই পার্লামেন্টে বারবার প্রশ্ন এসেছে যে যদি লাশ পাওয়া যায় তাহলে লাশের ছবি থাকবে না কেন? পোস্টমর্টম করা হলে সে পোস্টমর্টমে সেটাও তো একটা রিপোর্ট বানাই দিয়েছিল, এবং সব না আমি বলি লাশ শনাক্ত করছিল মীর শওকত সে শনাক্ত করে। টেকনিক কথা, আমি তাকে অনেক মুক্তিযোদ্ধা হিসেবে আমি চিনতাম, আমি জিজ্ঞাসা করেছিলাম সত্যি কথা বলেন তো, সে বলে যে লাশ কোথায় পাবো। ইভেন জেনারেল এরশাদ সাহেব, তাকে আমি বললাম যে আপনি যে বাক্স নিয়ে আসলেন, এই মৃত্যু কিছুদিন আগেও বারবার জিজ্ঞেস করলেন, আপনি একটু বলেন তো যে আপনি যেটা বাক্স আনলেন লাশটা, আমাকে বলছে বোন লাশ পাবো কোথায়? আর কি বলবো ওরা। কাজে যে আজকে যেটা কথা আসছে, এ কথা বারবার আমরা জিজ্ঞেস করেছি। তো তখন যারা বিএনপি নেতারা ছিল
তারা কি করে গেছে সেটা আপনারা দেখেন। যাক, আমি মানে আসলে বলতে গেলে তো অনেক কথাই, যাক আর আমি বেশি সময় নেব না মাননীয় স্পিকার। আমি এটুকুই বলবো, একটা কথা ভালো বলছে রুমিন ফারহানা যে ইতিহাস ফিরে আসে। হ্যাঁ ঠিক তাই, আমি সম্পূর্ণ একমত। ৭৫-এর পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশের ইতিহাস থেকে মুছে ফেলা হয়েছিল, তার ছবিটা দেখানো হতো না, ছবিটাও দেখানো হতো না। তার নামে কোনো বই তো ছাপানো দূরের কথা, কারো বইতে যদি নাম চলে আসে বা ছবি চলে আসতো তো তখনকার টেলিভিশনে ওই ছবির উপরে একটা কাগজ দিয়ে তারপর দেখানো হতো। এমনভাবে নিষিদ্ধ করা হয়েছিল। ৭ই মার্চের ভাষণ বাজাতে দেওয়া হতো না। আর আমি ৮১ সালে ফিরে আসার পর যখন ৩২ নম্বর বাড়িতে ঢুকতে গেছে, সেই বাড়িতে আমাকে কিন্তু ঢুকতে দেয়নি। তখন জিয়াউর রহমান বেঁচে আছে, আমাকে ঢুকতে দেয়নি। ইতিহাস ২১ বছর বাংলাদেশের বিকৃত ইতিহাস। ২৫শে মার্চ যখন সারা দেশে ব্যারিকেড দেওয়া হচ্ছে, এই চট্টগ্রামে যখন সবাই ব্যারিকেড দিচ্ছে, জিয়াউর রহমান তখন পাকিস্তানি সেনাদের হয়ে যারা কাজ দাঁড়ান, পাকিস্তানি সেনাদের হয়ে তখন ওই যারা ব্যারিকেড দিচ্ছিল তাদেরকে গুলি করে মেরেছে। ওই যে মেজর রফিক এখানে উপস্থিত আছেন। এরপরে সে গেল সোয়ার জাহাজ থেকে মাল অস্ত্র নামাতে, সেখানে পাবলিক ঘেরাও দিল, ঘেরাও দিয়ে তাকে আটকালো। জাতির পিতা যে স্বাধীনতার ঘোষণাটা, যেটা তখনকার ইপিআর এখন বিজিবি ওয়্যারলেসের মাধ্যমে এবং পুলিশ স্টেশনের মাধ্যমে সারা বাংলাদেশে ছড়িয়ে গেল, যে সংগ্রাম পরিষদ করা হয়েছিল তার নেতারা সেগুলি সংগ্রহ করে সেটা সারা বাংলাদেশে প্রচার শুরু করে দিল। চিটাগাঁয়ে সেটা প্রচার করা শুরু হলো। জিয়াউর রহমান চিটাগাঁয়ে ক্যান্টনমেন্টে যেখানে ছিল সেখানে কোনো সিদ্ধান্ত দেয়নি বলে সব থেকে বেশি মানুষ মারা গেছে সেইখানে। এখনও ভাটিয়াতে সে গণকবর রয়ে গেছে। সে যদি সঠিক সিদ্ধান্ত দিত আমাদের সোলজাররা তারা ব্যবস্থা নিতে পারত, কিন্তু সেটা সে করে নাই, যেটা অন্যরা করেছিল, কিন্তু জিয়াউর রহমান তা করেনি। হ্যাঁ, তাকে রেডিওতে নিয়ে যায় যখন ২৬ তারিখে দুপুরবেলা থেকে, দুপুর ২টা থেকে প্রথম আমাদের হান্নান সাহেব আওয়ামী লীগের সেক্রেটারি এবং একের পর এক জাতির পিতার ওই ঘোষণাপত্র পাঠ করতে থাকেন। যখন জহুর আহমদ চৌধুরী সাহেব বলেন যে একজন আর্মির লোক ডেকে নিয়ে আসো, তাহলে একটু যুদ্ধ মনে হবে, তখন আমাদের লোকরা আমাদের মেজর রফিক সাহেবের কাছে যান। উনি বলেন আমি অ্যাম্বুশ করে বসে আছি, আমি সরে গেলে এখানে পাকিস্তানি আর্মি ঢুকে যাবে, তোমরা অন্য কাউকে খোঁজো। তো জিয়াকে তখন পাবলিক কিন্তু অ্যারেস্ট করছে, ওই জাহাজে যেতে দেবে না। তো তাকে আবার ধরে নিয়ে আসে, ওখানে নিয়ে তখন তাকে বসায় যে এখানে বসে ওই যাচ্ছে। ২৬ তারিখে জিয়াউর রহমান কিন্তু কোনো ঘোষণা দেয়নি। ২৬ তারিখ আমাদের স্বাধীনতা দিবস, ২৬ তারিখ দুপুর ২টা থেকে সারাদিন কিন্তু এই আওয়ামী লীগের নেতারাই ঘোষণা দিয়ে গেছে। আর এই ২৬ তারিখে জিয়া গেছে সোয়ার জাহাজে আনতে, ওকে তাকে রাত্রেবেলা ধরছে ওখানে। ২৭ তারিখে তাকে যখন নিয়ে আসে তখন ২৭ তারিখ সন্ধ্যায় জিয়াউর রহমান ওই ঘোষণাটা পাঠ করে। এটা হলো ২৭ তারিখ সন্ধ্যায়। যখন জিয়ারে ঘোষক বলা হতো, এই পার্লামেন্টে যখন প্রশ্ন উঠলো ২৬ তারিখ স্বাধীনতা দিবস, উনি ২৭ তারিখ ঘোষণা দেয় কিভাবে? ইতিহাস এমনভাবে বিকৃত করে যে সেই ২৭ তারিখে তারা ২৬ তারিখ বানায় ফেললো। অথচ ২৬ তারিখ তখনও জিয়াউর রহমান পাকিস্তানি সেনা বাহিনীর সদস্য হিসেবে কর্মরত, তখনও জিয়াউর রহমান পাকিস্তানি সেনাবাহিনীর সদস্য হিসেবে কর্মরত। তাহলে সে কি করে ঘোষণাটা দিল? তো ওটা বলার পর তারা আবার তারিখই বদলায় ফেললো, যেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সেই ভাষা আন্দোলন থেকে নিয়ে শুরু করে এই দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে একটা স্বাধীনতার সমস্ত ব্যবস্থা করে দেশ স্বাধীন করেছে। আর সেখানে একজন মেজর একখানা ইস্যুর উপরে দাঁড়িয়ে একটা বক্তৃতা দিল আর দেশ স্বাধীন হয়ে গেল, সবাই যুদ্ধে ঝাঁপিয়ে পড়লো। এটা কখনো হয়?
আর জিয়াউর রহমান একটা মেজর ছিল, বঙ্গবন্ধু শেখ মুজিব তো সবাইকে একসাথে দ্রুত প্রমোশন দিয়ে মেজর জেনারেল বানিয়েছিল। বাংলাদেশ স্বাধীন না হলে যে জীবনে মেজর জেনারেল হতে পারতো, কোনোদিন হতে পারতো না, কারণ তার বাবা মা পাকিস্তানে মাইগ্রেট করে এবং জিয়াউর রহমান ওখানেই আর্মিতে ঢোকে, তার পোস্টিং হয় এই আমাদের বাংলাদেশে। পাকিস্তান আর্মির 14 ডিভিশন এখানে ছিল, এখান থেকে বিভিন্ন জায়গায় যে পোস্টিংগুলো সেই পোস্টিংয়ে সে ছিল। ভালো করে বাংলাও তো বলতে পারতো না, উর্দু খুব পছন্দ ছিল, এটা ওদের বাস্তব। যাও 75-এর হত্যার সঙ্গে যে জড়িত, এতে তো কোনো সন্দেহ নেই। আমি তাকে আসামি করতে চেয়েছিলাম, তখন আমাদের হোম সেক্রেটারি ছিল রেজাউল হায়াত, সে আবার বলল যে মৃত মানুষকে তো আসামি করা যায় না। মানে এটা ভুল, নামটা ঢাকা উচিত ছিল, কারণ জিয়া যে ষড়যন্ত্রে জড়িত সে তো ফারুক রশিদ নিজেরাই বলেছে, বিবিসি ইন্টারভিউতে বলেছে, অ্যান্থনি ম্যাসকানহাসের বইতে আছে, লরেন্স লিপসুজের বইতে আছে, কীভাবে অস্বীকার করবে? আর তাই যদি না করে তাহলে স্বাধীনতার পর যে যুদ্ধ অপরাধীরা বিচার হয়েছিল তাদেরকে সে ছেড়ে দিল কেন? জিয়াউর রহমান যে সেই বিচার বন্ধ করে সবাইকে কারাগার থেকে মুক্তি দিল। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হলে যে 7 খুন করলো সেই খুনিকেও ছাড়লো। না আমার বলতে চাই না, সবাই জানে, এরকম আরও অনেককেই করছে, আরও আছে। ওই যে বাগেরহাট, খুলনার এখনও বিএনপি নেতা, সেও 2 মার্ডার কেসে আসামি বন্দি ছিল, যে আসা এই খুনি টানি নিয়ে এসে সব দল করলো। সে কি মানে স্বাধীনতা যদি করবে তাহলে যারা পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে এক হয়ে এই দেশের অগ্নিসংযোগ, হত্যা, খুন, ধর্ষণ করেছে তাদেরকে মন্ত্রী, উপদেষ্টা, তাদেরকে পার্লামেন্টে বসালো। আর তার থেকে আরও এক ধাপ, এবং যত খুনি জাতির পিতার তাদেরকে তো পুরস্কৃত করলোই বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়ে। আর তার বউ খালেদা জিয়া এসে আরও এক ধাপ উপরে গেল, যে কর্নেল রশিদ আর হুদারে এমপি বানিয়ে পার্লামেন্টে বসালো। এই তো তাদের চরিত্র। তো খুনি, সন্ত্রাসী, জঙ্গিবাদ, যুদ্ধাপরাধী, ধর্ষণকারী, এদেরকে নিয়েই তাদের চলাফেরা। গোলাম আজম তো পাকিস্তানি পাসপোর্ট নিয়ে চলে গিয়েছিল, জিয়াউর রহমান ফেরত নিয়ে আসে। এরকম সব, অত নাম বললে অনেক সময় লাগবে, সবাই জানে। আর বহুদলীয় গণতন্ত্র, জিয়ার ইলেকশন, 77-এ হ্যাঁ না ভোট, 79-র নির্বাচনের বহু আগে বিচিত্রা তখন সরকারি পত্রিকা, সেখানে উঠতে আওয়ামী লীগ 40টা সিট পাবে। কী করে এত বললো? তখন পার্টি তো বাংলাদেশে একটাই, আওয়ামী লীগ। তার মানে কি ইলেকশন হয়েছিল? মানুষ তো আর ভোট দেয়নি। তো ভোট ধ্বংস করা, ভোটের উপরে আস্থা বিশ্বাস নষ্ট করতে এটা জিয়াউর রহমান শুরু করেছে। ব্যাংকের থেকে টাকা নিয়ে লোন শোধ না করা, এই কালচার তার শুরু করা, মানুষকে দুর্নীতিবাজ করা। মেধাবী ছাত্র এক হাতে পুরস্কার দিয়েছে, আর এক হাতে অস্ত্র অর্থ দিয়ে তাদেরকে বিপদে পাঠিয়েছে। প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান অস্ত্রের ঝনঝনানি। পরবর্তীতেও আপনারা দেখছেন যে কিভাবে কত খুন হয়েছে মানুষ। কাজে সারা রাত কারফিউ। আমি 11 সালে ফিরে এসে সবাই বলতো 11টার মধ্যে বাসায় ফিরতে হবে, কেন? রাত্রে কারফিউ। তা কারফিউ গণতন্ত্র দিচ্ছে এটা বহুত না। আর মদ জুয়া ওগুলি তো করছে, এটা তো আর বললাম নেই। যাক, আর আরেকটা বিষয়, এত কথা বলে, আমি মনে করি আমাদের মাননীয় সংসদ সদস্যদের একটা উদ্যোগ নেওয়া উচিত। জিয়ার আমলে প্রত্যেকটা কারাগারে কত মানুষকে ফাঁসি দিয়ে মারা হয়েছে, বিশেষ করে ঢাকা, বগুড়া, রাজশাহী, খুলনা, বিভিন্ন জায়গায়, কুমিল্লা, একটা কু, আর শত শত মানুষকে হত্যা করা হয়েছে। শত শত মানুষ, আর্মি অফিসার, আর্মি সোলজার, বিমান বাহিনীর 562 জন অফিসার এবং সোলজার সব মিলে এরকম কত মারা গেছে। একবার এগুলি তো থেকে যায়, সেগুলো একটু খুঁজে বের করে দেখেন যে এক এক রাত্রে ফাঁসি দিতে দিতে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে, এরকমও এখনও অনেক লোক আছে। এদের কাছে মানবাধিকারের কথা শুনতে হয়, এদের কাছে জ্ঞানের কথা শুনতে হয়, এদের কাছে আইনের শাসনের কথা শুনতে হয়।
আমি আমার বাবা মা হত্যার বিচারে আমি মামলা করতে পারিনি, আমাদের অধিকার নাই, আমাদের অধিকার নাই মামলা করার যে আমরা বিচার করব। হ্যাঁ, আমাদের দলের বেঈমান তো ছিলই, খন্দকার মোস্তাক টোস্তাক তো ছিলই, এটা তো অস্বীকার করি না, তো একসাথেই ছিল। আর আমাদের বাড়ির ভাত কার্পেটে না গেছে, খালেদা জিয়া আর জিয়াউর রহমান তো খালেদা জিয়া নিয়ে মাসে একবার করে আমাদের বাসায় যে বসে থাকতো, এটা তো বাস্তব। এখন তো অনেক কিছু হয়ে গেছে। যাক, আমি আর কথা না বলে এটুকু বলবো যে মাননীয় স্পিকার, আমি আর সময় নিচ্ছি না, অনেক সময় নিয়ে ফেলছে, আজকে ভাবছিলাম তাড়াতাড়ি হবে। আমি এটুকু বলবো যে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। জাতির পিতার যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন আমরা বাস্তবায়ন করব। আওয়ামী লীগ ক্ষমতা আসলে জনগণের কল্যাণ হয়, জনগণের কল্যাণই হবে। আর ভবিষ্যতেও যাতে এদেশের মানুষ সুন্দরভাবে বাঁচতে পারে সেই পরিকল্পনা আমরা করে দিচ্ছি। মাননীয় স্পিকার, আমি আর কথা না বাড়িয়ে আমি সর্বপ্রথম আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই, কারণ দীর্ঘ সময় এই যে 5টা ঘন্টা 4-5 ঘন্টা আপনি একটানা বসে চালাচ্ছেন। আমি আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, আপনার সুস্বাস্থ্য কামনা করছি। আমাদের ডেপুটি স্পিকার তিনি অসুস্থ, তিনি সুস্থ হোক, হ্যাঁ, তাকে তিনি যাতে তাড়াতাড়ি সুস্থ হন। আমি ধন্যবাদ জানাই মাননীয় সংসদ উপনেতা, মন্ত্রিসভার মাননীয় সদস্যবৃন্দ, মাননীয় চিফ হুইপবৃন্দ, সকল মাননীয় সংসদ সদস্য, বিরোধী দলের নেতা, বিরোধী দলীয় উপনেতা, বিরোধী দলীয় চিফ হুইপ, বিরোধী দলের সকল সংসদ সদস্য, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আন্তরিক ধন্যবাদ জানাই সংসদ সচিবালয়ের সচিব সহ কর্মচারীবৃন্দকে, সরকারি বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দপ্তরের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ, ডাক্তার, পুলিশ, ফায়ার সার্ভিস, গণপূর্ত, বিদ্যুৎ, টেলিফোন বিভাগ সহ সংশ্লিষ্ট সেবাদানকারী প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গ, জাতীয় দৈনিক পত্রিকা, বিভিন্ন সংবাদ সংস্থা, বাংলাদেশ বেতার, সংসদ, বাংলাদেশ টেলিভিশন, বেসরকারি টিভি চ্যানেল সহ সকল গণমাধ্যম, সাংবাদিক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ, সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আজকে পার্লামেন্ট শেষ হবে মাননীয় স্পিকার, আশা করি আবার সকলের সঙ্গে দেখা হবে। করোনার সময় সবাই স্বাস্থ্য সেবা নেবেন, সবাই স্বাস্থ্য সুরক্ষা মেনে চলবেন, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আর জাতিসংঘ আমরা অধিবেশনে রওনা হচ্ছি আগামীকাল সকালে, সবাই দোয়া করবেন, দেশবাসীর কাছেও দোয়া চাই যেন সেখানে বাংলাদেশের ভাবমূর্তি যেন আরও উজ্জ্বল হয়, সেই কাজ করে আসতে পারি, সহি সালামতের যেন নিজের মাটিতে আবার ফিরে আসতে পারি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ। ধন্যবাদ সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনার সমাপনী বক্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।